সো আমাদের এই চ্যাপ্টারটা যেটা সেটা হচ্ছে যে চ্যাপ্টার 3 অ্যানালাইজিং অন মার্কেটিং এনভায়রনমেন্ট। মার্কেটিংয়ের এনভায়রনমেন্টটা তো খুব জরুরি জিনিস। কোন এনভায়রনমেন্ট? যেই এনভায়রনমেন্টে আমি মার্কেটিং করব। কোন এনভায়রনমেন্ট? যে এনভায়রনমেন্টে আমার প্রোডাক্টটা আমার সার্ভিসটা আমি সেল করব পাবলিকের কাছে, কাস্টমারদের কাছে। কোন এনভায়রনমেন্ট? যে এনভায়রনমেন্টে আমার টার্গেট কাস্টমাররা আছে। এখন আমি ঠিক করলাম যে আমার টার্গেট কাস্টমার বাংলাদেশে আছে, এই কারণে আমি বাংলাদেশে গেলাম। আমি ঠিক করলাম টার্গেট কাস্টমার ঢাকায় আছে, এই কারণে আমি ঢাকায় গেলাম। ঠিক করলাম টার্গেট কাস্টমার বনানীতে আছে, আমি বনানীতে আসলাম। ঠিক করলাম টার্গেট কাস্টমার কারা? টার্গেট কাস্টমার হচ্ছে ইউনিভার্সিটির ছেলেরা। এইটুক পর্যন্ত তো ঠিক আছে, বুঝলাম। এবার শুধু আমি ঠিক করছি এরা আমার টার্গেট কাস্টমার। এরা কিভাবে আমাকে চুজ করবে? মানে আমি পছন্দ করছি আপনাদেরকে, বুঝছেন কথা? মানে আমি কোম্পানি, আমার মার্কেটিং কোম্পানি আপনাদেরকে কাস্টমার হিসেবে পছন্দ করছে, লাভ কি? আমি পছন্দ করলে লাভ কি? কি হইতে হবে? আপনাদের আমাকে পছন্দ করতে হবে। আচ্ছা, আপনারা যাতে আমাকে পছন্দ করেন সেইটার জন্য আমাকে কি জানতে হবে? আপনার পছন্দ জানতে হবে। আমাকে আপনার পছন্দ জানতে হবে। আপনি কি পছন্দ করেন, কখন পছন্দ করেন, কিভাবে পছন্দ করেন, কোন সময় কোন জিনিস পছন্দ করেন, আপনার রুচি কি, আপনার বিহেভিয়ার কি, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি, আপনার সোশ্যাল ব্যাকগ্রাউন্ড কি, আপনার কালচারাল ব্যাকগ্রাউন্ড কি। আমার এখানকার কালচার, গুজরাটের কালচার, সিকিমের কালচার একরকম, ইভেন ভারতের এক এক প্রদেশের কালচার সব একরকম। এক এক জায়গার কালচার একটা। বাংলাদেশের সব জায়গার কালচার একরকম না। চিটাগাংয়ের কালচারের সাথে আমাদের বিয়ের কালচার মিলে না। লন্ডনী জামাই কি ঢাকার পাত্রদেরকে বলে না। সো প্রত্যেকটা জায়গার আলাদা কালচার আছে, আলাদা বৈশিষ্ট্য আছে। এই জিনিসটা আমি যখন বুঝবো তখন আমি মার্কেটিং বুঝবো। এই জিনিসটা না বুঝলে কোনোদিনও মার্কেটিং বুঝবো না। তাহলে মার্কেটিংয়ের ক্ষেত্রে এনভায়রনমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। সেই এনভায়রনমেন্টের মূল জিনিস হচ্ছে দুইটা, একটা হচ্ছে মাইক্রো এনভায়রনমেন্ট, একটা হচ্ছে ম্যাক্রো এনভায়রনমেন্ট। মাইক্রো কাকে বলে? মাইক্রো, এই যে মাইক্রোচিপ যে বলি, মাইক্রোচিপ কি অনেক বড় থাকে না, মাইক্রো ছোট। মাইক্রো এনভায়রনমেন্ট হচ্ছে ছোট এনভায়রনমেন্ট। ছোট এনভায়রনমেন্ট কোনটা? কোম্পানির ভিতরের এনভায়রনমেন্ট। মাইক্রো এনভায়রনমেন্ট হচ্ছে কোম্পানির ভিতরের এনভায়রনমেন্ট। কোম্পানির ভিতরের এনভায়রনমেন্ট মানে কি? কোম্পানির ভিতরের এনভায়রনমেন্ট মানে হচ্ছে যে আমার কোম্পানিতে যতগুলো ডিপার্টমেন্ট আছে, যতগুলো ডিভিশন আছে, এই সব নিয়ে হচ্ছে আমার মাইক্রো এনভায়রনমেন্ট। ফর এক্সাম্পল ধরেন ডিবিএল টেক্সটাইল। তো ডিবিএল টেক্সটাইলের ভিতরে ওর স্পিনিং আছে, নিটিং আছে, ডা আছে, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট। এবার ধরেন শুধু নিটিংয়ে গেলেন, সেই নিটিংয়ের মধ্যে প্রায় 21-22টা ডিপার্টমেন্ট আছে। প্রোডাকশন একটা ডিপার্টমেন্ট, কিউসি আলাদা ডিপার্টমেন্ট, মেকানিক্যাল আরেকটা ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস আরেকটা ডিপার্টমেন্ট, প্ল্যানিং, ওয়ার্ক স্টাডি, কমপ্লায়েন্স, এইচআর, সিকিউরিটিজ, ইউটিলিটি, সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট না? এরকম মনে করেন 21-22টা ডিপার্টমেন্ট আছে। যত ডিপার্টমেন্টই থাকুক, ডিপার্টমেন্ট গুইনে তো আর হয় না। এই যা আছে সব মিলে হচ্ছে কোম্পানির নিজে, কোম্পানির ভিতরে যা আছে সব, এ হচ্ছে একটা মাইক্রো এনভায়রনমেন্টের একটা ফ্যাক্টর। এবার ডিবিএল এর সাপ্লায়ার আছে না? শুধু সাপ্লায়ার কারা? সাবকন্ট্রাক্ট যারা দেয় তারা? ডিবিএল এর নিডল সাপ্লায়ার আছে, অয়েল সাপ্লায়ার আছে, ডিজেল সাপ্লায়ার আছে, ট্রান্সপোর্ট সাপ্লায়ার আছে, এয়ার সাপ্লায়ার আছে, ইয়ার্ন সাপ্লায়ার আছে। যতজনের সাথেও কাজ করে, যতজন সাপ্লাই দেয়, আমাদের এই যে এই রুমের ক্ষেত্রে যত কিছু আছে সব সাপ্লায়ার আছে। এই সাপ্লায়ার মার্কেটিং ইন্টারমিডিয়েটস, এই সাপ্লায়ারদের আমি যাদের মাধ্যমে পাই, যেই কোম্পানির মাধ্যমে পাই, যাদের মাধ্যমে করি, যাদের সাথে লেনদেন করি। কম্পিটিটর, আমার কম্পিটিটর আছে না প্রত্যেকটা অন্য কোম্পানি। পাবলিক, ডিবিএল যেই জায়গায় ব্যবসা করতেছে কাশিমপুরে, সেই কাশিমপুরের এলাকার লোকজন, কাশিমপুরের নেতা টেতা যারা আছে তাদেরকে ডিবিএলের সবসময় হাতে রাখা লাগে না? ওদেরকে ঝুট ব্যবসার দিয়ে রাখছে না? কি কারণে? কারণ এলাকার মধ্যে ব্যবসা করতে হলে তো এলাকার মানুষজন হাতে রাখতে হবে, করতে হবে। এলাকায় মসজিদ মাদ্রাসা বানায় দিছে, করে দিছে, কি কারণে? আচ্ছা, কাস্টমার, সরাসরি কাস্টমার যারা, তো ডিবিএলের কাস্টমার তো দেশে না, বিদেশে। তো দেশেও আছে, আমরাও মাঝে মাঝে পাইটে করি, তো সেগুলো আলাদা বিষয়। তাহলে এই হচ্ছে একটা কোম্পানির মাইক্রো এনভায়রনমেন্টের ফ্যাক্টর। মাইক্রো এনভায়রনমেন্টের মার্কেটিংয়ের ফ্যাক্টর কারা? অ্যাক্টর কারা? এই অ্যাক্টর হচ্ছে এই 6 জন হচ্ছে অ্যাক্টর। কোম্পানি নিজে, কোম্পানির সাপ্লায়ার, মার্কেটিং ইন্টারমিডিয়েটস, কম্পিটিটরস, পাবলিকস, কাস্টমার্স। কথা বুঝতে পারছেন? কারো বুঝতে সমস্যা আছে কিনা আরেকটু বুঝাই দিই সহজে। কোম্পানি বুঝতে সহজ, সাপ্লায়ার বুঝতে আরও সহজ। কোম্পানির মধ্যে আছে এই যে বিভিন্ন ডিপার্টমেন্ট, এটা হচ্ছে কোম্পানি। সাপ্লায়ার কারা? যারা আমাদের সাপ্লাই দেয়।
মার্কেটিং ইন্টারমিডিয়েটস কারা, এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন। আপনার কাছে কি মনে হয় এটা কি ড্রিঙ্কসের দোকান? ড্রিঙ্কস কি এখন শুধুমাত্র ড্রিঙ্কসের দোকানেই পাওয়া যায়, শুধু ফাস্টফুড রেস্টুরেন্টেই পাওয়া যায়? অন্য শপিং সেন্টারে শপিং করতে গেলে ড্রিঙ্কস পাওয়া যায় না? তো ওইখানে কি ড্রিঙ্কস থাকার কথা ছিল? কিন্তু ওইখানে ড্রিঙ্কস রেখে কি ওরা ভ্যালু অ্যাড করছে না? এবং ওইখানে ড্রিঙ্কস দেখলেই কি আমার একটু টিপ দিয়ে খাইতে ইচ্ছে করে না? এবং টিপ দিয়ে খাইতে গেলে কি টাকা লাগে না? কিন্তু তারপরেও তো ভালো যে ও আমাকে শপিং করতে করতে ক্লান্ত হয়ে গেছি, অথবা বউ শপিং করতেছে, ও এখন শাড়ি দেখতে ওর লাগবে 30 মিনিট, তো এই 30 মিনিট আমি বসে বসে বিরক্ত হবো, ধরো 10 গ্লাস খায়নি। ও যে আমার জন্য এই ব্যবস্থা রাখছে, আমার তো এটাই দরকার ছিল। কিন্তু ওইটা তো ড্রিঙ্কসের দোকান না, ওইটা তো শাড়ির দোকান। তো শাড়ির দোকানে আমার জন্য যে এই ড্রিঙ্কসের ব্যবস্থা রেখে দিচ্ছে, এর জন্য তো আমি ওর উপর মহা খুশি। বউ যা ইচ্ছা কিনুক, এখন আমার যে কোক খাওয়াইছে এই বেশি। এই হচ্ছে বিষয়টা, যে এইটা হচ্ছে মার্কেটিং ইন্টারমিডিয়েট, যে ড্রিঙ্কসের কোম্পানিও আনে নাই, আমিও দেই নাই, কিন্তু এইখানে আমি প্রোডাক্টের ব্যবস্থা করে দিছি, একটা ইন্টারমিডিয়েট ব্যবস্থা করে দিছি। আচ্ছা, মার্কেটিং ইন্টারমিডিয়েট কারা আছে? রিসেলার আছে, ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন ফার্মস আছে, ফিনান্সিয়াল ইন্টারমিডিয়েটস আছে, মার্কেটিং সার্ভিসিং এজেন্সিজ আছে। ধরেন মানে সবসময় কি কোম্পানি নিজে আইসে প্রোডাক্ট দোকানে দোকানে পৌঁছে দিয়ে যায়? ধরেন চিপস, কোন চিপসের কথা বলবো, যে কোনো চিপসের কোম্পানি সরাসরি সবসময় এসে দোকানদারকে চিপস দিয়ে যায়? মানে যে চ্যানেল ডেভেলপ করা আছে না, সব চিপসগুলা একটা ভ্যান গাড়িতে করে আলাদা চ্যানেলে নিয়ে আসে, সব ড্রিঙ্কসগুলো ভ্যান গাড়িতে করে আলাদা ভ্যানে নিয়ে আসে, আমরা চ্যানেল ডেভেলপ করে নিছি। আচ্ছা, কম্পিটিটর তো যারা কম্পিটিটর, আর পাবলিক তো পাবলিক কারা? আমারে যারা ফান্ড দিতেছে তারা, মিডিয়ার লোকজন, মুন্নিশা এসে আপনার সাক্ষাৎকার নিবে, ঠিক আছে, আপনার অনুভূতি কি, অনুভূতি জিজ্ঞেস করবে, ঠিক আছে, সেটা। গভর্নমেন্ট পাবলিক আছে, গভর্নমেন্ট সুদ দেন ঘুষ দেন, না দিলে ছাড়বো না, তারা আছে। সিটিজেন অ্যাকশন পাবলিক, লোকাল পাবলিক, জেনারেল পাবলিক, ইন্টারনাল পাবলিক, এক্সটার্নাল পাবলিক, মিডিয়া পাবলিক, পলিটিক্যাল পাবলিক, কত রকমের পাবলিক। শেষ, মাইক্রো এনভায়রনমেন্ট শেষ। ম্যাক্রো এনভায়রনমেন্টে কি? ডেমোগ্রাফিক মানে কি? ওই যে ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, এক এক ডেমোগ্রাফিক রিজিয়ন। এশিয়ার বিজনেস আর ইউরোপের বিজনেস একরকম, সাউথ এশিয়ার বিজনেস আর ইস্ট এশিয়ার বিজনেস একরকম, চায়নার ব্যবসা আর বাংলাদেশের ব্যবসা একরকম না। ইকোনমিক এনভায়রনমেন্ট কি? কোন ইকোনমিক জোনে আছি, ঠিক আছে। বাংলাদেশের মানুষের এখন বিদ্যুৎ নাই, পানি নাই, গ্যাস নাই, সব কিছু সংকট, হাহাকার নাই। এই মুহূর্তে আপনি এসে শুধু বললেন যে আমারটা নেন। সো মানে প্রাইসে প্রত্যেকটা জিনিসের তো সেই ইয়াটা আছে। আচ্ছা, ইয়াটা আগে দেখে নিই। তাহলে এখানে হচ্ছে 5টা জিনিস, 6টা জিনিস: ডেমোগ্রাফিক, ইকোনমিক এনভায়রনমেন্ট, ন্যাচারাল এনভায়রনমেন্ট, টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট। ন্যাচারাল তো বোঝা যায় প্রাকৃতিক এনভায়রনমেন্ট, টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট আমার টেকনোলজি, পলিটিক্যাল এনভায়রনমেন্ট, কালচারাল এনভায়রনমেন্ট। এই 6টা এনভায়রনমেন্ট জাস্ট এক নজরে আমরা একটু বুঝে নিই। ডেমোগ্রাফিক তো বললাম যে বিভিন্ন লোকেশন, এজ, জেন্ডার, এইটা। ডেমোগ্রাফকে ওই যে বলছি না, বিভিন্ন হাউস হোল্ড ইনকামের উপরে, কার ইনকাম বেশি কার ইনকাম কম সেগুলোর উপর ডিপেন্ড করে। ইকোনমিক এনভায়রনমেন্ট হচ্ছে আমার ইকোনমিক সিচুয়েশন কি, এই মুহূর্তে দেশের অবস্থা কি, দেশের, বুঝছেন না? এখন আমি আপনার কাছে শুধু ফান্ড চাইতেছি যে আমি বিশাল মসজিদ বানাবো, আপনি আমারে কয়েক কোটি টাকা দেন, আর আপনি বলতেছেন আগে তুমি আমার ঘরের পানিটার বিদ্যুতের ব্যবস্থা করে দাও, তারপরে আমি তোমার টাকা দিতেছি, বুঝছেন না? কিন্তু তাই বলে এসির দাম কি কমে গেছে নাকি? এসি কিনা বন্ধ হয়ে গেছে নাকি? ইস, কোপায় এসি কিনা চলতেছে। যে মানুষ জীবনেও এসি কেনার কথা চিন্তাও করে নাই, এখন সে বুঝছে যে পানি না থাকলেও আগে এসি লাগবে, যে পানি নাও আজকে হোক আর কালকে হোক পানি কিনে খাওয়া যাবে, এসিও কিনে খাইতে হবে, কোনো বিকল্প নাই। যতক্ষণ কারেন্ট থাকে ততক্ষণ এসি। আমার ঘরে এখন তাই অবস্থা, 24 ঘন্টা এসি চলতেছে, মানে যতক্ষণ কারেন্ট থাকে, উপায় নেই, হুলস্থুল অবস্থা। আমার উত্তরের ভাড়াটিয়া ফার্স্টে হইলো যে প্রথম যখন ভাড়া উঠছিল, মাত্র 2 বছর আগে, এই কারেন্ট ভাড়াটিয়া যে আছে, 2 বছর আগে যখন ভাড়া উঠছিল তখন ওর বিদ্যুৎ বিল আসছে 600 টাকা। আচ্ছা ঠিক আছে, গত বছর ফার্স্টে বললো যে একটু গরম পড়ছে, একটা এসি লাগাই, ঠিক আছে এসি লাগাইলো। তো ওই বছরও তার বিদ্যুৎ বিল কখনো 900 টাকা ক্রস করে নাই, মানে ওই এসি লাগানোর পরেই এবার বিদ্যুৎ বিল 9000, 1000 এই রেঞ্জে চলে গেছে। এবার দেখলাম যে তার বিদ্যুৎ বিল 2000 প্লাস গত মাসে। কি বোঝা গেল?
বোঝা গেল যে এসি এখন শুধু চলতেছে না, এসি তাদেরকে চালাইতেছে, যে কন্টিনিউয়াস এসি চলতেছে। এই বিদ্যুৎ বিল দেওয়া আবার আমার কাছে পারমিশন চাইছে যে স্যার আপনার আমি আরেকটা এসি লাগাইতে চাইতেছি, আপনার অনুমতি দরকার। আমি বলি যে লাগান। তাহলে এই হচ্ছে অবস্থা, বুঝছো না? যে এখন ইকোনমিক এনভায়রনমেন্টের সাথে এইটার সম্পর্ক আছে, যে মানুষের মানে যেটা প্রয়োজন সেটা মানুষ বেশি দাম দিয়েও এখন পাগল হয়ে কিনবে, কিছু করার নাই। কিন্তু এসির জন্য এখন সেটা প্রযোজ্য, কিন্তু অন্য কোনো কিছু এখন সেভাবে বিক্রি করা যাবে? যাবে না। আচ্ছা, এইটা থেকে যাচ্ছি না। ন্যাচারাল এনভায়রনমেন্ট তো বোঝাই যায় যে র মেটেরিয়াল, আমাদের কটন ক্রাইসিস আছে, ক্রাইসিস আছে, যেগুলো চায়নাতে হয় আর যেগুলো বাংলাদেশে হয় না, সেগুলোর প্রবলেম তো থাকবেই। টেকনোলজিক্যাল মানে বাংলাদেশে ধান হয় এখন, তারপরেও আমদানি করা লাগে। টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট, আমার এই যে টেকনোলজিক্যাল যেই ব্যাপারগুলো আছে, পলিটিক্যাল এনভায়রনমেন্ট, পলিটিক্যাল স্টেবিলিটি থাকলে একরকম, না থাকলে আরেক রকম। আর লাস্ট আমাদের যেটা, সেটা হচ্ছে কালচারাল এনভায়রনমেন্ট। কালচার আলাদা, সেই অনুযায়ী কালচারাল ডিমান্ডও আলাদা। মানে ইউরোপের মেয়েরা যেই ড্রেস পরে বিয়ের পার্টিতে যায়, গির্জায় গিয়ে ফাদারের কাছে বিয়ে পড়ে, আপনি আপনার বউরেও কি সেই ড্রেস পরায় বিয়ে করছিলেন? কালচারাল ব্যাপার আছে না? অনেক কিছুই নাই হয়ে গেছে সংস্কৃতির আগ্রাসনের কারণে, ইন্টারনেটের কারণে। তারপরে কিছু হইলেও তো আছে। মসজিদে যাওয়ার সময় কিছু হইলেও তো পাঞ্জাবি পায়জামা লাগে, জুম্মার দিন তো অন্তত লাগে নাকি? হ্যাঁ, আমরা সারাদিন থাকি সেটা। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত। ডান, থ্যাংক ইউ।